ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ভিডিওতে তোমাদের অন্তর্কলজের একটা ফিজিক্যাল ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে সেই অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশনের আর একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ, ফিজিক্সে যা আছে ফিজিক্সের গুরুত্বপূর্ণ প্রয়োগ, সেইটা তোমাদের আজকে আলোচনা করব। কি জিনিসটা দেখো দেখো আগের দিন আমি একটা কার্ভ এঁকেছিলাম আগের ভিডিওতে, তা সেই রকমের আর একটা কার্ভ এঁকে ফেলি। সম্পর্কটা ছিল হচ্ছে এক্স আর টি এর কার্ভ। এক্স ইজ ইকুয়াল টু 2t², তাই না? এখানে এক্স হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। আচ্ছা, এই গ্যাপটা আমি একবার এঁকে ফেলি। কীরকম ছিল গ্যাপটা? এইদিকে আমাদের এক্স টি অ্যাক্সিস, এদিকে টি প্লট করেছিলাম, আর এইদিকে হচ্ছে আমাদের এক্স, তাই না? এইদিকে ছিল হচ্ছে এক্স। আচ্ছা, এই কার্ভ টার্নটা এরকম টাইপের কার্ভ আছে, এই টাইপের কার্ভ আছে। তা আমরা এই যেহেতু এটা সরণ আর সময় নিয়েই করছি, তাই এখানে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ আমরা বার করেছিলাম। ধরো এই গ্রাফের উপর দুটো পয়েন্ট হচ্ছে এরকমের, এই হচ্ছে দুটো পয়েন্ট। একটা পয়েন্টকে ধরো এ নাম দিচ্ছি, আর একটা পয়েন্টকে ধরো বি নাম দিচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 t1, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 t2। তাহলে আমরা যদি আমাদের এ থেকে বিতে যাওয়ার জন্য গড় বেগ কত যদি বার করতে হয়, তাহলে আমরা কী করে পেয়েছিলাম? গড় বেগ পেয়েছিলাম এই ফর্মুলা দিয়ে। গড় বেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা মোট সরণ বাই সময়। তার মানে x2 মাইনাস x1 বাই পেয়েছিলাম t2 মাইনাস t1, তাই না? সরণ বাই সময়। তো দেখো, এটা আমি যদি এই গ্রাফিক্যালি ভাবতে চাই তাহলে কী পাবো? এরকম দেখো, তুমি এই দুটো পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যোগ করো, এ আর বি, এইটাকে একটা এরকম সরলরেখা দিয়ে যোগ করে দিলাম, তাই না? আচ্ছা, আমি আরও দুটো সরলরেখা আঁকি, এটাকে একটা ত্রিভুজে পরিণত করে দিই। এই জায়গাটা সরলরেখা আঁকলাম, আবার এই জায়গাটা সরলরেখা কেন আঁকলাম এক্ষুনি বুঝতে পারবে। এই সরলরেখা বেঁকে গেল আবার, একটু সোজা আঁকি, হ্যাঁ এই। আচ্ছা, তাহলে দেখো এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটার এই বাহুটা কত বলো দেখি। দেখো এই বাহুটা কত? এই যে এইটুকুটা হচ্ছে আমাদের, দেখো x2 মাইনাস x1 হবে, x2 মাইনাস x1। কেন? কারণ দেখো এই যে এইটা এই পয়েন্টটা কোঅর্ডিনেট তো x2 t2, মানে এইটা হচ্ছে আমাদের x2, তাই না? আবার এই পয়েন্টের কোঅর্ডিনেট x1 t1, তাহলে এইটা হচ্ছে আমাদের x1। তাহলে এই বাহুটা কত? এই বাহুটা তাহলে দেখো x2 মাইনাস x1। ঠিক আছে, হবে এইটা কত দেখো দেখি। এইটা দেখো, এইটা হবে আমাদের হচ্ছে t1, আর এইটা হবে হচ্ছে সময় অক্ষের উপর প্লটটা হবে t2। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের t2 মাইনাস t1, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি যখন গড় বেগ করছি x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1, তাহলে দেখো এটা কী দেখাচ্ছে? দেখো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা ধরো হচ্ছে থিটা। তাহলে কী দেখাবে? দেখো ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কোণটা? লম্ব হচ্ছে দেখো এইটা, ভূমি কোণটা এইটা। তার মানে ট্যান থিটা সমান হচ্ছে x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। তার আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা গড়বেগ বলছি সেটা হচ্ছে এই যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাটা যে এই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা দেখো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ বা সরি, টি অ্যাক্সিস বলেছি। এদিকে তো আমাদের এক্স হয় জেনারেলি, এদিকে ওয়াই হয়, হ্যাঁ। এক্স অক্ষের সমান্তরাল, এটা এই এক্স এর সঙ্গে গুলিয়ে ফেলো না, ওই এক্স, এটা আমাদের এক্স ওয়াই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস সাপেক্ষে বলছি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরালের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ একটা কোণ করেছে থিটা। সেই কোণটা ট্যান দেখাবে আমাদের গড়বেগটাকে, তাই না? এই যে দুটো পয়েন্ট কানেক্টিং যে সরলরেখা, এই সরলরেখাটাকে বলা হচ্ছে সেকেন্ড, বলা হয় এটাকে সেকেন্ড। এই সেকেন্ড এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ করছে, সেই কোণের ট্যানকে বলা হয় এই সেকেন্ডের নতি। বলা হয় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডের নতিটাই হচ্ছে আমাদের গড়বেগ, তাই না? এ তো গেল গড়বেগ।
আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েশনে আসি। ডিফারেন্সিয়েশন মানে কি, আমাদের হয়তো দিল যে টি ইজিক্যাল টি ওয়ান মুহূর্তে কত তাৎক্ষণিক বেগ তুমি বার করো, এটা হয়তো আমাদের বার করতে দিয়েছে। কি করতে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু টি ওয়ান মুহূর্তে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি কত বার করো, তাৎক্ষণিক বেগ কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের কি করতে হবে, আবার ছবিটা এঁকে ফেলি, আমি ছবিটা আরেকবার এঁকে ফেলি। এইখানে ছিল আমাদের এ পয়েন্টটা, তাই না? আমাদেরকে এ পয়েন্টে তাৎক্ষণিকটা বার করতে বলেছে। এ পয়েন্টে কোঅর্ডিনেট হচ্ছে x1 t1। তাহলে আমি তাৎক্ষণিক বেগ বার করার জন্য কী করব, আমি আর একটা অবজারভেশন করব, কিন্তু অবজারভেশন পয়েন্টটা খুব কাছাকাছি রাখ। কাছাকাছি একটা পয়েন্ট হচ্ছে সি, এই কাছাকাছি পয়েন্ট হচ্ছে সি। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ধরো x1 ড্যাশ আর t1 ড্যাশ। এই এ থেকে সিতে যাওয়ার জন্য ওর কতটা সরণ হলো, সরণ হচ্ছে x1 ড্যাশ মাইনাস x1, এটা হচ্ছে সরণটা। আর সময়টা কত, সময় হচ্ছে t1 ড্যাশ মাইনাস হচ্ছে t1, তাই না? তাহলে এ থেকে সিতে যাওয়ার জন্য বেগ কত হবে, বেগ সে একই ফর্মুলা, সরণ বাই সময়। তার মানে x1 ড্যাশ মাইনাস x1 বাই হচ্ছে t1 ড্যাশ মাইনাস t1। এটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে লিখি পরিবর্তনটাকে, এটাকে ডেল্টা টি দিয়ে লিখি। এবার দেখো, আমি যদি অবজারভেশনটা খুব অল্প সময়ের ব্যবধানে করি, অর্থাৎ ডেল্টা টিটা যদি খুব ছোট হয়, টেন্স টু 0 হয়, অর্থাৎ খুবই কাছাকাছি একটা অবজারভেশন করলাম, মানে সি পয়েন্টটা এ পয়েন্টের দিকে আসে, তাই না? সি পয়েন্টের দিকে এ পয়েন্টের দিকে আসে, তাহলে কী হবে দেখো, আগে দেখো যখন সি পয়েন্ট এখানে ছিল আমি কি করছিলাম, এরকম একটা সরলরেখা দিয়ে যোগ করছিলাম। এবার দেখো এই সি পয়েন্টে যদি যত আমি সময়টা কম নেব, এই অবজারভেশনটা যত তাড়াতাড়ি করবো, টি যত টেন্স টু 0 হবে, তো সি পয়েন্টে কী হবে, এ পয়েন্টের দিকে আসবে। এরকম করতে করতে এক সময় দেখা যাবে সেটা এ পয়েন্টের উপরই পড়ে গেল। তাহলে আমরা এই যে আগে গড়বেগের সময় দেখলাম যে এই যে সেকেন্ড ছিল, এই যে সরলরেখাটা তার নতি হয়েছিল আমাদের গড়বেগ, তাহলে এই যে এখানে তো আর সরলরেখা থাকবে না, সরলরেখা তো এ আর সি এর একই পয়েন্ট হয়ে গেছে। তাহলে এখানে যদি সরলরেখাটা আমরা আঁকি, তাহলে সেটা হবে কি না, এই পয়েন্টে স্পর্শক হয়ে যায়। স্পর্শক কী জিনিস তোমরা নিশ্চয়ই জানো, এমন একটা সরলরেখা যেটা কোনো কার্ভকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে। তাহলে এই যে স্পর্শকটা দাঁড়ালো, তাহলে এই স্পর্শকের যে নতি, এই স্পর্শকটার নতি তাহলে আমাদের কি দেখাবে, তাৎক্ষণিক বেগটা দেখাবে, তাই না? এই স্পর্শক, বুঝতে পারলে কেন স্পর্শক হলো, কারণ এখানে অবজারভেশনটা অনেক দূরে করেছিলাম, ডেল্টা টিটা অনেকটা বড়ো ছিল, এখানে ডেল্টা টি ছোটো হতে হতে এত ছোটো হয়ে গেছে যে এই বি আর এ, এখানে যেমন সি আর এ করছি, একই পয়েন্ট হয়ে যাবে, ফলে এটা সরলরেখা থাকবে না, এটা তখন স্পর্শক হয়ে যাবে। আগের মতো গড়বেগ যদি এই সেকেন্ডের নতি হয়, তাহলে এখানে তাৎক্ষণিক বেগকে বলতে পারবো এই স্পর্শক বা ট্যানজেন্টের নতি, বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে আমি এই যে ডিএক্সডিটি বলছি, তাহলে ডিএক্সডিটি কী হবে, ডিএক্সডিটি হচ্ছে ডিএক্সডিটি অ্যাট টি ইজ ইকাল টু t1-এ ডিএক্সডিটা কী হবে না, এ পয়েন্টে কার্ভের উপর নতি, এই পয়েন্টে কার্ভের উপর অঙ্কিত স্পর্শকের নতি বোঝাবে, বুঝতে পারলে? এই হচ্ছে তাৎক্ষণিক বেগে একটা জিওমেট্রিক্যাল একটা ব্যাপার। এটা যদি পয়েন্টে যদি আমি এ না নিয়ে এই বি পয়েন্টে করার চেষ্টা করতাম, বি পয়েন্টে তাৎক্ষণিক বেগ বার করতে হতো টি2 মুহূর্তে, তাহলে কী করতাম, এই বি পয়েন্টে তাহলে আমাদের ট্যানজেন্ট টানতে হতো, একদম এরকম করে ট্যানজেন্ট টানতাম, এই ট্যানজেন্টের যে নতি আসতো সেটাই তাহলে হয়ে যেত সেই বি পয়েন্টে তাৎক্ষণিক বেগ, বুঝতে পারলে? তাহলে আমরা কোনো কার্ভের তাৎক্ষণিক বেগ কিন্তু এইভাবে আমরা স্পর্শকের নতির সাহায্যে আমরা বার করতে পারি। তাহলে আর এটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? সেই জন্য দেখো এখানে আমি লিখেছি, দেখো ডিফারেন্সিয়েশন আর একটা সংজ্ঞাই ছিল, এটা দেখো সংজ্ঞাটা আগের ভিডিও দিয়ে তোমরা দেখেছো, এখানে সংজ্ঞাটা আরও ভালো মানে বুঝতে পারবে। দেখো কি দেখা আছে, জ্যামিতিক উপায়ে, এই যে ডিফারেন্সিয়েশন সংজ্ঞার মধ্যে আছে, জ্যামিতিক উপায়ে এটি কোনো বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বা স্লোপকে নির্দেশ করে। এটাকে আমরা নতি বলছি, সেটাকে ঢাল বা স্লোপ বলছে। তাহলে অঙ্কিত স্পর্শকের নতি বা ঢাল বা স্লোপ,
সেটাই হচ্ছে আমাদের ডিএক্সডিটি বা অর্থাৎ সেই বিন্দুতে অন্তর্কলন। ঠিক আছে? আচ্ছা, এটা একটা প্রবলেম করি তাহলে ভালো বুঝতে পারবে আরও। দেখেন এখানে একটা প্রবলেম আছে, কি বলেছে, দুটি গতিশীল কণা সরণ সময় বা ডিসপ্লেসমেন্ট টাইম লেখচিত্র এখানে দেখানো হয়েছে। এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাদের সংশ্লিষ্ট বেগের অনুপাত কত? বেগ মানে এখানে তাৎক্ষণিক বেগ বলেছে। দেখো তাৎক্ষণিক বেগ আমি কি পেয়েছি, তাৎক্ষণিক বেগ কি পেয়েছি, তাৎক্ষণিক বেগ কি পেয়েছি, তাৎক্ষণিক বেগ পেয়েছি তাৎক্ষণিক বেগ মানে ওই পয়েন্টে যে স্পর্শক টানছি, পয়েন্টে অঙ্কিত স্পর্শকের নতি, তাই না? নতি মানে কি, নতি মানে আগে নতি মানে বলেছে ট্যান থিটা, যে স্পর্শকটা করব সেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে তার যে ট্যান নিই সেইটা, তাই না? তাহলে দেখো এই যে কণাটা উপরে কণাটা গেছে এই এই রেখা বরাবর, নিচে কণাটা এই রেখা বরাবর গেছে, তাই না? তাহলে তাহলে এই যখন এই রেখা বরাবর গেছে, এই রেখাটা তাহলে দেখো এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, দেখো 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই সরলরেখার ট্যানজেন্টের নতি কী হবে, এই সরলরেখার স্পর্শকের নতি, স্পর্শক বা ট্যানজেন্টের নতি, স্পর্শকের নতি কী হবে, নতি তাহলে হবে ট্যান 45 ডিগ্রি, কারণ এটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে সেটাই হবে কি, সেটাই হবে এর তাৎক্ষণিক বেগ, এই উপরটা তাৎক্ষণিক বেগ, তাই না? এটাকে যদি আমরা উপরটাকে ধরো আমরা ভি আপার দিলাম, তাহলে সেটা কি লিখবো, ট্যান 45 মানে হচ্ছে 1, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর ঠিক আছে, নিচেরটা দেখো, তাহলে নিচের যে স্পর্শক, এই যে নিচের স্পর্শক মানে তো এটা সরলরেখা, স্পর্শকারী কার বলতে স্পর্শক হয়, সরলরেখাটা যে কোনো জায়গাতে স্পর্শক একই রকমই হয়ে যাবে, তাই না? নিচেরটা কত করেছে, 30 ডিগ্রি, তাহলে নিচেরটার জন্য আমরা যে তাৎক্ষণিক বেগ সেটা যদি ভি লোয়ার বলি, তাহলে ভি লোয়ার কি লিখবো, ভি লোয়ার লিখবো তাহলে ট্যান 30 ডিগ্রি, তাই না? ট্যান 30 মানে হচ্ছে, ট্যান 30 মানে কত, ট্যান 30 মানে হচ্ছে সাইন 30/cos 30, মানে হচ্ছে 1/√3, হ্যাঁ 1/√3। তাহলে এবার দুটো বেগের অনুপাত বার করতে বলেছে, তাহলে ভি আপার ইজ টু ভি লোয়ার, ভি আপার হচ্ছে 1 আর ভি লোয়ার হচ্ছে 1/√3, তাহলে এটা √3:1 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এই অপশানটা সঠিক হচ্ছে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম করে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে দেখে নেব, সেইটার ট্যান নিলে আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাব, সেই পয়েন্টে তাৎক্ষণিক বেগ, এখানে যেহেতু সরলরেখা দিয়েছে তাই ব্যাপারটা সোজা হয়ে গেল, তাই না?